ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানিয়ে তারেক রহমান বিপদে পড়ে। আজ রাতে অসংখ্য ঘটনা ঘটে সারা দেশে। আর এই সবকিছুর কেন্দ্রবিন্দুতে একটিই নাম, ডক্টর মোহাম্মদ ইউনূস। পর্দার আড়ালে ডক্টর ইউনূসকেই রাষ্ট্রপতি বানানোর পথে এগোচ্ছেন তারেক রহমান। এদিকে আজ তারেক রহমান ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানিয়ে নিজেই বিপদের মুখে পড়ে। ডক্টর ইউনূস ক্ষমতা পেয়ে জামাতে ইসলামীর কপাল খুলে দেয়, অন্যদিকে বিএনপি দল ধ্বংসের মুখে আজ রাতে। আওয়ামী লীগ পুনর্বাসন করে কঠিন শিক্ষা পাচ্ছে বিএনপি সরকার সামনে মজা বুঝবে যে আওয়ামী লীগ পুনর্বাসন করে তারা কত বড় ক্ষতির সম্মুখীন হয়েছে, এবং এই আওয়ামী লীগের হাতেই বিএনপি সরকার নির্দিষ্ট সময়ের আগেই পতন করতে পারে। ভারতের পরিকল্পনা সেটাই। ক্ষমতা হস্তান্তর করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। খুব শীঘ্রই রাষ্ট্রীয় ভবন যমুনা ছেড়েও চলে যাবেন। তবে প্রশ্ন উঠছে, রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা ছেড়ে এখন কেমন কাটছে ডক্টর ইউনূসের জীবন? তাহলে প্রফেসর ইউনূস এখন কি করবেন? দায়িত্ব শেষ, দেশও ছাড়বেন না, তাহলে তার পরবর্তী পদক্ষেপটা কি? আর ঠিক এই জায়গাতেই গল্পটা আরো জটিল হয়ে গেল। রাষ্ট্রপতিকে পাঠিয়েছেন আবেদন পদত্যাগের, এটুকু বলেই তিনি স্থির হয়ে বা শান্ত হয়ে বসে থাকেন নাই, তিনি রীতিমতো শিক্ষামন্ত্রীর কাছে ছুটে গেছেন। ভাই, আমাদের ইউনূস স্যার এখন তো অবসরে চলে যাচ্ছেন, তাই না? এত কষ্ট করছে 18টা মাস, যেটা মানে বলার মতো না, নাওয়া খাওয়া। চারদিকে এখন একটা বিষয় নিয়ে এই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, ডক্টর ইউনূস রাষ্ট্রপতির দায়িত্ব পেয়েছেন এবং এই দায়িত্বটি তারেক রহমান তিনি নিজে দিয়েছেন ডক্টর ইউনূসকে। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস রাষ্ট্রপতির দায়িত্ব পেয়ে সে নিজেও অনেক অ্যাকশন নিচ্ছে এবং বিএনপির বিরুদ্ধে অনেক প্রতিবাদ করতেছে এবং পদক্ষেপ নিয়েছে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করার পর দেশের বর্তমান পরিস্থিতি এবং তারেক রহমান যে বিপদের মুখে পড়েন এই পদক্ষেপ নিয়ে, সেইটাও দেখতে পারবেন। আসুন আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করেই ভেসে বেড়াচ্ছে নতুন এক চমকপ্রদ খবর। ক্ষমতার পালাবদলের পর নাকি নতুন এক মাস্টার প্ল্যান বাস্তবায়নের ছক আঁকছে বিএনপি। আর এই সবকিছুর কেন্দ্রবিন্দুতে একটিই নাম, ডক্টর মোহাম্মদ ইউনূস। কানাঘুষা চলছে, পর্দার আড়ালে ডক্টর ইউনূসকেই রাষ্ট্রপতি বানানোর পথে এগোচ্ছেন তারেক রহমান। ঘটনাটি শুধু এখান পর্যন্তই থেমে থাকবে না, এরপর মন্ত্রিপরিষদে একে একে ঢোকানো হতে পারে ইউনূস গ্রুপের আরও অনেককেই। এরপর ডক্টর ইউনূস হবেন পর্দার আড়ালের আসল পরিচালক। আর বিএনপি সরকার চালাবে ঠিকই, কিন্তু মূল নিয়ন্ত্রণ থাকবে ইউনূস এবং তার লবির হাতে। অর্থাৎ প্রশাসনের চাকা ঘুরবে সরকারের নামে, কিন্তু স্টিয়ারিং থাকবে অন্য কারো হাতে। কথাটা শোনার পর অনেকেই হয়তো আটকে উঠবেন, মনে হবে এ তো অসম্ভব। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বর্তমান বাংলাদেশের রাজনীতির সমীকরণ এমন এক মোড়ে দাঁড়িয়েছে যেখানে কোনো কিছুই আর অসম্ভব মনে হচ্ছে না। আপাত দৃষ্টিতে তাকে কেবল সাবেক অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে মনে হলেও পর্দার আড়ালের মাস্টার প্ল্যান বলছে অন্য কথা। কেন ডক্টর ইউনূস শেষ পর্যন্ত বঙ্গভবনের বাসিন্দা, অর্থাৎ বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে পারেন? এর পেছনে থাকা বিএনপির 5টি গোপন তথ্য আজ আপনাদের কাছে ফাঁস করতে চলছি। বিএনপি ক্ষমতায় আসার পর ডক্টর খলিলুর রহমানের মতো ব্যক্তিদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি সাধারণ কোনো ঘটনা নয়, এটি একটি মেটিকিউলাস ডিজাইনের অংশ। এই নকশার চূড়ান্ত গন্তব্য হতে পারে ডক্টর ইউনূসের রাষ্ট্রপতি পদ। কেন? আসুন যুক্তিগুলো দেখে নিই। বিএনপিকে ক্ষমতায় বসানোর পেছনে যুক্তরাষ্ট্র এবং ভারতের মতো আন্তর্জাতিক শক্তির একটি বড় ভূমিকা রয়েছে, কিন্তু এই দেশগুলো বিএনপিকে ব্ল্যাঙ্ক চেক বা একচ্ছত্র ক্ষমতা দিতে নারাজ। তারা চায় এমন একজন গার্ডিয়ান বা অভিভাবক রাষ্ট্রের শীর্ষে থাকুক যিনি আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য। ডক্টর ইউনূস সেই পদের জন্য পারফেক্ট। তাকে রাষ্ট্রপতি করার শর্তেই হয়তো বিএনপিকে ক্ষমতায় আসার গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত, কিন্তু গুঞ্জন আছে খুব শীঘ্রই সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হবে। যদি নির্বাহী ক্ষমতা বা বিশেষ কোনো ভেটো ক্ষমতা রাষ্ট্রপতির হাতে চলে আসে, তবে ডক্টর ইউনূস হবেন পর্দার আড়ালের আসল পরিচালক। অর্থাৎ সামনের সারিতে থাকবে নির্বাচিত সরকার, সিদ্ধান্তের ঘোষণা আসবে তাদের মুখ থেকেই, কিন্তু চূড়ান্ত সবুজ সংকেত বা লাল বাতি জ্বলবে বঙ্গভবন থেকে। তখন ক্ষমতার দৃশ্যমান চেহারা একরকম হলেও মঞ্চের পেছনে স্ক্রিপ্ট লিখবেন ডক্টর ইউনূস। দ্বিতীয়ত, এই যে বিএনপি ক্ষমতা এলো, এটা কি এমনি এমনি হয়েছে? আপাত দৃষ্টিতে তা মনে হলেও খতিয়ে দেখলে ভেতরকার চিত্র অন্য। এখানে একটা অতি সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং কাজ করেছে। ডক্টর ইউনূসের মেটিকিউলাস ডিজাইন অনুযায়ী নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনা হয়েছে। অর্থাৎ নির্বাচনের ফলাফল কেবল ভোটের উপর নির্ভর করেনি, বরং আগে থেকেই একটি নির্দিষ্ট লক্ষ্য ঠিক করা ছিল। এই নির্বাচন সুষ্ঠু ছিল না, সেটা অনেকেই স্পষ্ট করে বলেছেন। এটা ছিল ভারত, আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটা সমঝোতার নির্বাচন। সেই সমঝোতার ফলেই ভোটের ফল ইঞ্জিনিয়ারিং করে বের করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক শক্তি, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ভারত, বিএনপিকে ক্ষমতায় বসাতে ভূমিকা রেখেছে। কিন্তু কোনো একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রকে সাহায্য করলে তার পেছনে কোনো না কোনো স্বার্থ নিশ্চয়ই থাকে। তেমনি ডোনাল্ড ট্রাম্প কিংবা মোদী সরকার বিএনপিকে কেবল মানবতার খাতিরে যে সাহায্য করেননি, তা যে কেউ বলে দিতে পারবে। তারেক রহমানকে ক্ষমতায় বসানোর বিনিময়ে কিছু প্রত্যাশা ভারত সরকার কিংবা যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট
প্রেসিডেন্ট যে রেখেছে তার বলার অপেক্ষা রাখে না। ধারণা করা হচ্ছে সেই বিনিময়ের প্রথম ধাপ ইতিমধ্যে কার্যকর হয়েছে। সেটা হলো খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানানো। একটু সাধারণ জ্ঞান খাটালেই বোঝা যায় যে তাকে শুরুতেই মন্ত্রিসভায় না ঢোকালে পরে আর অন্যদের ঢোকানো কঠিন হতো। তাই প্রথমে একজনকে ঢোকানো হয়েছে যাতে ভবিষ্যতে ইউনুস গ্রুপের আরও লোককে মন্ত্রিসভায় নেওয়ার পথ তৈরি হয়। আওয়ামী লীগ পুনর্বাসন করে কঠিন শিক্ষা পাচ্ছে বিএনপি। বিএনপি সরকার সামনে মজা বুঝবে যে আওয়ামী লীগ পুনর্বাসন করে তারা কত বড় ক্ষতির সম্মুখীন হয়েছে, এবং এই আওয়ামী লীগের হাতেই বিএনপি সরকার নির্দিষ্ট সময়ের আগেই পতন করতে পারে। ভারতের পরিকল্পনা সেটাই। আপনারা জানেন যে বিএনপির 3 মন্ত্রী, যারা না জানেন তাদের অবগতির জন্য জানাচ্ছি, 3 জন মন্ত্রী ভারত থেকে অ্যাসাইনমেন্ট পেয়েছে এবং তারা দায়িত্ব পালন করছে, আওয়ামী লীগকে পুনর্বাসন করবে। 3 মন্ত্রী দেখভাল করছেন যে আওয়ামী লীগের অফিস করলে, এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা বিভিন্ন জায়গায় অফিস ভেঙে চুরে দেন, কিন্তু বেশিরভাগ জায়গায় অফিস করলে কিছুই হয় না। ধীরে ধীরে একসাথে তারা অফিস খুলে বসা দিতে পারে না, যেহেতু নিষিদ্ধ সংগঠন। ধীরে ধীরে তারা অফিস খুলছেন, অফিস খুলে আবার দৌড় দিচ্ছেন, আবার 2 দিন পর আসছেন। এভাবে সারা দেশের অফিস খোলার একটা পরিকল্পনা সন্ত্রাসীরা করছেন, আওয়ামী নিষিদ্ধ সংগঠন করছে। আর এগুলোকে গ্রিন সিগন্যাল দিচ্ছেন, দেখভাল করছেন প্রশাসন যাতে কিছু না বলে। 3 জন ভারতপন্থী মন্ত্রী এর দায়িত্বে, এবং আওয়ামী লীগের লোকজনের সাথে নিয়মিত তাদের যোগাযোগ হয় যে জনগণ যেন তাদেরকে কিছু না বলে, মন্ত্রীরা দেখে শুনে রাখবে। এভাবে আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক করবে। এবং অলরেডি অনেক জায়গায় প্রায় 30টার মতো অফিস আওয়ামী লীগ খুলেছে, কেন্দ্রীয় অফিসের সামনে স্লোগান দিয়েছে। বিএনপি সরকার চাইলে প্রত্যেককে অ্যারেস্ট করতে পারে, যেহেতু নিষিদ্ধ সত্তা আওয়ামী লীগ, তাদেরকে অ্যারেস্ট করতে হবে, এটাই আইন। কিন্তু বিএনপি সরকার তাদেরকে অ্যারেস্ট করে না। 2-1 ধরা হয়, জনগণ যদি ধরিয়ে দেয়। অতএব বিএনপি সরকারের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে। এই পুনর্বাসনের ফল বিএনপি সামনে পাবে, অলরেডি পাওয়া শুরু করেছে। দেখেন, আওয়ামী লীগ বিএনপির সাথে সংঘর্ষ এটা অনিবার্য, কারণ খাওয়াখাওয়ি এগুলোর হিসাব নিকাশ আওয়ামী লীগ ভার্সাস বিএনপি, বিটুইন আওয়ামী লীগ অ্যান্ড বিএনপি। অতএব আওয়ামী লীগ শক্তিশালী হলেই বিএনপিকে পিটাবে, কোনো সন্দেহ নাই। এবং আওয়ামী লীগ একটু ঘুরে দাঁড়াতে পারলেই তারা আলাদাভাবে নির্বাচন করবে। তখন বিএনপির বক্সে যে প্রায় 15% আওয়ামী লীগ ভোট গিয়েছিল, এটা এই 15% কমে যাবে। গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা চাপা উত্তেজনা টের পাওয়া যাচ্ছিল। কেউ খুব জোরে বলছিল না, কিন্তু প্রায় সবার মুখে ফিসফিস করে একটা নাম ঘুরে বেড়াচ্ছিল। সেই নামটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার দায়িত্ব থেকে সরে আসার পর থেকেই তাকে নিয়ে যত রকমের জল্পনা কল্পনা সম্ভব তার সবটুকুই হয়েছে। কেউ বলছে তিনি দেশ ছেড়ে চলে যাবেন, কেউ বলছে তিনি রাষ্ট্রপতি হবেন, আবার কেউ বলছে তিনি নীরবে নিজের কাজে ফিরে যাবেন। কিন্তু আসল সত্যিটা কি সেটা জানতে গেলে পুরো গল্পটার গোড়া থেকে শুনতে হবে। শুরুটা ছিল একটা গুঞ্জন নিয়ে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ যখন শেষ হওয়ার দিকে এগিয়ে আসছিল, তখন থেকে একটা অংশ বেশ সরবভাবে প্রচার করতে শুরু করেছিল যে প্রফেসর ইউনূস দায়িত্ব হস্তান্তরের পর আর বাংলাদেশে থাকবেন না। তাদের কথা ছিল ক্ষমতা ছাড়ার পরপরই তিনি ব্যাগ গুছিয়ে বিদেশে পাড়ি দেবেন। এই কথাটা কারা প্রথম ছড়িয়েছিল সেটা নিশ্চিতভাবে বলা কঠিন, তবে এতটুকু বলা যায় যে এই গুজব ছড়ানোর পেছনে একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যটা ছিল প্রফেসর ইউনূসকে এমন একজন মানুষ হিসেবে দেখানো যিনি দেশের জন্য তেমন কিছুই করেননি, শুধু ক্ষমতার স্বাদ নিয়ে সুযোগ বুঝে বিদেশে পালিয়ে যাবেন। এই অপপ্রচারটা বেশ জোরে সোরে চলছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পোস্ট আসছিল। কেউ তো এতটাই এগিয়ে গিয়েছিলেন যে তারা দাবি করছিলেন প্রফেসর ইউনূসের বিমানের টিকিটও কাটা হয়ে গেছে। পুরো ব্যাপারটা এমনভাবে সাজানো ছিল যেন মানুষ বিশ্বাস করতে বাধ্য হয় যে হ্যাঁ, তিনি সত্যি চলে যাচ্ছেন। কিন্তু এরপর ঘটলো সেই ঘটনাটা যেটা অনেকটাই থামিয়ে দিল। প্রধান উপদেষ্টার দায়িত্ব থেকে আনুষ্ঠানিকভাবে সরে আসার পর ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে একটা ঘোষণা দিলেন। সেই ঘোষণায় তিনি স্পষ্ট ভাষায় বললেন, এই দেশে আমার জন্ম, এই দেশে হবে আমার মৃত্যু। এই একটা বাক্য দিয়ে তিনি সব গুজবের মুখে তালা লাগিয়ে দিলেন। যারা বলছিলেন তিনি দেশ ছেড়ে চলে যাবেন, তাদের মুখে আর কোনো ভাষাই রইল না। প্রফেসর ইউনূস জানালেন তিনি গুলশানে তার নিজ বাসভবনে থাকবেন, কোথাও যাওয়ার কোনো পরিকল্পনা নেই তার। বাংলাদেশ তার ঠিকানা, বাংলাদেশই তার শেষ গন্তব্য। এই ঘোষণার পর দেশ জুড়ে একটা স্বস্তির নিঃশ্বাস পড়ল ঠিকই, কিন্তু আরও একটা প্রশ্ন মাথায় চালাতে উঠল। সেই প্রশ্নটা ছিল, তাহলে প্রফেসর ইউনূস এখন কি করবেন? দায়িত্ব শেষ, দেশও ছাড়বেন না, তাহলে তার পরবর্তী পদক্ষেপটা কি? আর ঠিক এই জায়গাতেই গল্পটা আরও জটিল হয়ে গেল, কারণ এবার আরও একটা গুঞ্জন শুরু হলো। সেই গুঞ্জনটা আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি চাঞ্চল্যকর। রাজনৈতিক মহলে খবর ছড়িয়ে পড়েছে যে প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি পদে বসানোর একটা প্রস্তাব দেওয়া হয়েছে, এবং সেই প্রস্তাবটা দিয়েছে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। খবরটা প্রথমে সবার সামনে নিয়ে আসেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। তিনি যখন এই তথ্যটা জানালেন তখন রীতিমতো নড়চড়ে বসলেন সবাই, কারণ এটা কোনো সাধারণ খবর ছিল না। এটা ছিল এমন একটা খবর যেটা বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের চিত্রটাই পুরোপুরি বদলে দিতে পারে। একবার ভাবুন, একদিকে তারেক রহমান মন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন, আর অন্যদিকে রাষ্ট্রপতি ভবনে বসে রয়েছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এই দুইজন যদি একসাথে বাংলাদেশকে নেতৃত্ব দেন, তাহলে আন্তর্জাতিক মঞ্চে
বাংলাদেশের অবস্থান কোথায় গিয়ে দাঁড়াতে পারে সেটা কি কেউ কল্পনা করতে পারেন? তারেক রহমান, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলকে নেতৃত্ব দিয়ে আসছেন এবং যার রাজনৈতিক দূরদৃষ্টি নিয়ে অনেকে আশাবাদী, তার পাশে যদি প্রফেসর ইউনূসের মতো একজন আন্তর্জাতিক মানের সম্মানিত ব্যক্তি রাষ্ট্রপতি হিসেবে থাকেন, তাহলে দেশের সরকার সত্যি একটা প্রভাবশালী অবস্থানে পৌঁছে যেতে পারে। এটা শুধু কারো ব্যক্তিগত মতামত নয়, এটা অনেক রাজনৈতিক বিশ্লেষকই মনে করছেন। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী যখন এই খবরটা সবার সামনে তুলে ধরলেন, তখন তিনি আরও একটা কথা বললেন যেটা সবাইকে থমকে দিল। রাষ্ট্রপতিকে পাঠিয়েছেন আবেদন পদত্যাগের, এটুকু বলেই তিনি স্থির হয়ে বা শান্ত হয়ে বসে থাকেন নাই। তিনি রীতিমতো শিক্ষামন্ত্রীর কাছে ছুটে গেছেন, এহসানুল হক মিলন, এবং শিক্ষা মন্ত্রণালয় ছুটে গিয়ে শিক্ষামন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়ে এসেছেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে যে সিদ্ধান্তটা যেহেতু রাষ্ট্রপতির, কাজেই রাষ্ট্রপতি সিদ্ধান্ত গ্রহণের পর শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনে প্রজ্ঞাপন জারি করবে। মানে উপাচার্যের ওপর চাপটা এমন ছিল যে তিনি যাতে এই 22শে ফেব্রুয়ারি নিশ্চিত করেন যে তার পদত্যাগের অভিপ্রায়টা কোনো নাটকের অংশ নয়, সত্যিকারের পদত্যাগপত্র আছে এবং যেখানে যেখানে সম্ভব সে পদত্যাগপত্র পাঠিয়ে তিনি যাতে মানে সরে দাঁড়ান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, যাকে বর্তমানে ক্ষমতাসীন বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দলের শীর্ষ নেতৃত্ব ডাকসু নির্বাচনের দিনেই তার সামনে বসে চোখে চোখ রেখে এখন থেকে তারা তার নেতৃত্বাধীন প্রশাসনকে জামাতি প্রশাসন হিসেবে অভিহিত করতে চান, এই মন্তব্য করে শিরোনাম হয়েছিলেন। ছাত্র দলের বিচারে, ছাত্র দলের মন্তব্যে জামাতি প্রশাসন হিসেবে চিহ্নিত এবং জামাত ঘনিষ্ঠ, জামাতকে আশকারা দেওয়া এই উপাচার্য নিয়াজ আহমেদ খান বিএনপি ক্ষমতায় এলেই যে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিস্থিতি পাল্টে যেতে পারে, সম্ভবত সেটা অনুমান করেই নির্বাচনের দুদিন আগে একরকম চমক সৃষ্টি করে তিনি পদত্যাগ করতে চান এমন একটা সংবাদ সম্মেলন করে শিরোনাম হয়েছিলেন। তো সেই সংবাদ সম্মেলনের পরেই সকলে শিরোনাম করেছিল এমন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান পদত্যাগ করতে যাচ্ছেন। কিন্তু তার দুদিন পরেই, মানে তার কিছুক্ষণ পরে নিয়াজ আহমেদ খান এই যে তার এই পদত্যাগকে ব্যাখ্যা করে বলতে শুরু করেন যে তিনি পদত্যাগের অভিপ্রায় জানিয়ে রাখলেন, এই মুহূর্তেই তিনি পদত্যাগ করছেন না। মানে তখন থেকে একটা সন্দেহের সৃষ্টি হয় যে পদত্যাগের অভিপ্রায় জানিয়েছেন বটে, কিন্তু তাহলে তিনি কবে সরে যাওয়ার কথা ভাবছেন, কার ইঙ্গিত পেলে সরে যাওয়ার অপেক্ষা করছেন, এসব প্রসঙ্গ তখন আলোচিত হতে শুরু করে। কিন্তু খুব স্বাভাবিকভাবেই জাতীয় নির্বাচনের উত্তেজনায় সব ধামাচাপা পড়ে যায়। আর নিয়াজ আহমেদ খান যে নানা শিবিরে নানা রকম চেষ্টা করে যাচ্ছেন সেটা বোঝা যাওয়া শুরু হয়েছিল ডাকসু নির্বাচনের পর 2025-এর নভেম্বরে এ খবর বেরিয়ে আসে যে ইউনূস সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ডেনমার্কে তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দান করতে, মানে ডাকসু নির্বাচনের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার পরিস্থিতি যে একরকমের জটিল হয়ে উঠতে পারে জামায়াতে ইসলামী ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এলে, সেটা আঁচ করে নিয়াজ আহমেদ খান আগে থেকেই একরকমের সেফ এক্সিটের জন্য সরকারের সঙ্গে তদবির করছিলেন এবং তার প্রেক্ষিতে ইউনূস সরকার ডেনমার্কের রাষ্ট্রদূত হিসেবে তাকে পাঠাতে নভেম্বর মাসেই খবর বেরিয়ে আসে যে ডেনমার্ক সরকারের কাছে রীতিমতো চিঠি লিখে রেখেছে, যে চিঠির একটা চূড়ান্ত জবাব 3-4 মাসের মধ্যে পাওয়া যাবে। এর মধ্যে তারেক রহমান ডিসেম্বরে দেশে ফিরে আসেন। নিয়াজ আহমেদ খান দৌড়ে তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ করতে যান, যে এই ইঙ্গিত পেতে যে তারেক রহমান আসলে নিয়াজ আহমেদ খানকেই ভিসি হিসেবে রেখে দিতে রাজি কিনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ভিসিকে তিনিও কি জামাতি প্রশাসনের অংশ মনে করছেন ছাত্রদল নেতৃবৃন্দের মতোই, নাকি বিএনপির এই শীর্ষ নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ভিসিকে নিরপেক্ষ মনে করে বা ছাত্রদল কিংবা বিএনপির রাজনীতির জন্য ক্ষতিকর নয়। 12 ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার পর কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ আস্তে আস্তে বাংলাদেশের মধ্যে খেলা শুরু করে দিয়েছে। আমরা খালি চোখে অনেক কিছু বুঝতে না পারলেও বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু সংগঠিত হচ্ছে। প্রত্যেকটা উপজেলা, ইউনিয়ন, জেলা, বিভাগের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের পার্টি অফিস আস্তে আস্তে দখলে নিচ্ছে এবং বিভিন্ন জায়গায় পার্টি অফিসে পরবর্তী সময় পাল্টা আক্রমণ করে যখন এই রাজাকার নাতিপুতিরা আবার আগুন জ্বালিয়ে দিচ্ছে, আবার পাল্টা প্রতিহত করার জন্য, আবার দখলে নেওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা রাজপথে নামছে। 21শে ফেব্রুয়ারি দিন সেটা জ্বলন্ত প্রমাণ দেখিয়ে দিয়েছে পাবনা জেলা আওয়ামী লীগ। পাবনাতেও কিন্তু 21শে ফেব্রুয়ারির দিন পার্টি অফিস আওয়ামী লীগ দখলে নিয়েছিল, খুলেছিল, তার কিছুক্ষণ পরে গিয়ে রাজাকারদের নাতিপুতিরা আগুন জ্বালিয়ে দেয়। তার কিছুক্ষণ পরেই কিন্তু আওয়ামী লীগের সাধারণ কর্মীরা সংগঠিত হয়ে কিন্তু ইফাতের নেতৃত্বে কয়েকশো নেতাকর্মী রাজপথে নেমে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করে তোলে এবং রাজপথ দখলে নেয়। এভাবে করে করে সারা বাংলাদেশে ছোটখাটো প্রোগ্রাম হয়েছে 21শে ফেব্রুয়ারির দিন এবং বিভিন্ন আওয়ামী লীগের পার্টি অফিস আওয়ামী লীগ দখলে নিয়েছে। এটা কিন্তু আওয়ামী লীগের ভালো সূচনা।
হঠাৎ করে আগের মতো শক্তিশালী রূপে ফিরে আসবে না, কিন্তু আস্তে আস্তে করে আওয়ামী লীগ ফিরে আসছে, রাজপথে নামছে এবং তাদের অফিস দখলে নেওয়ার পর যদি এই সকল রাজাকারের নাতিপুতিরা আবার আক্রমণ করে পার্টি অফিসে তারা আবার প্রতিহত করার জন্য আবার রাজপথ নামছে। এভাবে করে আওয়ামী লীগ আস্তে আস্তে শক্তি সঞ্চয় করছে। যতই আওয়ামী লীগকে দমিয়ে রাখার চেষ্টা করা হবে, যতই আওয়ামী লীগকে মিথ্যা মামলা দেওয়া হবে, কোণঠাসা করা হবে, ততই আওয়ামী লীগ শক্তিশালী রূপে ফিরে আসবে। এটা ইতিহাস বলে, এটাই হচ্ছে বাস্তবতা। তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে। বিশেষ করে এইখানে আমরা ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি পদ দেওয়ার বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হেতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।